নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো চিত্রণ বা ম্যাপিং। আমি এই চ্যাপ্টারের উপর বেশ কিছু ভিডিও পূর্বেই আমি এই চ্যানেলে আপলোড করেছি। সেখানে তোমরা এই চিত্রণ চ্যাপ্টারের ভিন্ন ভিন্ন কনসেপ্ট, অরিজিনাল কনসেপ্ট, বাস্তব এক্সাম্পল সম্বলিত কনসেপ্ট তোমরা পেয়েছো। শুধু তাই নয়, তোমাদের আমি কনসেপ্টের পাশাপাশি অঙ্কগুলো করার টেকনিক, থট, ট্রিক্স দিয়ে শিখিয়েছিলাম। তোমাদের বিগত দিন আমি 1-1 ম্যাপিং বা ইনজেক্টিভ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। সেখানে অঙ্কগুলো করার সুন্দর কৌশল, একটা সফটওয়্যার মাথায় ফিট করেছিলাম। আর দেখেছিলে যে তোমরা সমস্ত অঙ্ক নিজেরাই করতে পারছিলে। শুধু তাই নয়, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো, তারা যখন আমাকে তাদের হোমওয়ার্ক পাঠাই, তখন দেখি যে প্রত্যেকের প্রবলেমের সলিউশন একদম পুরো কারেক্ট, একদম কোথাও ভুল নেই। তাই অনেক বিশ্বাস, অনেক আশার সাথে আজকে আমি পরের টপিক স্টার্ট করছি। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটি হলো উপরিচিত্রণ। উপরিচিত্রণ আমরা এই উপরিচিত্রণটিকে আরও কয়েকটি নামে চিনব বা জানব। যাকে আমরা উপরিচিত্রণ বলি তাকেই আরেকটা ভাষায় বা আরেকটা ওয়ার্ড দিয়ে ওকে সূচিত করা হয়, তা হলো 1-2 ম্যাপিং। 1-2 ম্যাপিং আমরা এই 1-2 ম্যাপিং বাদ দিয়েও আরেকটা নামে ডাকা হয়, তা হলো সাবজেক্টিভ ম্যাপিং। সাবজেক্টিভ ম্যাপিং। তো টোটাল এই তিনটি নাম দিয়ে সূচিত করা হয়। তোমাদের পরীক্ষায় এই তিনটি নামের পরিবর্তে অন্য কোনো নাম থাকবে না, এই তিনটি নামের মধ্যে কোনো একটি নাম থাকবে, হয় সাবজেক্টিভ, অথবা 1-2, অথবা উপরিচিত্রণ। তাহলে চলো প্রথমে আমরা দেখি যে এই উপরিচিত্রণ ব্যাপারটি কী, এর অ্যাকচুয়াল কনসেপ্ট কী। তাহলে আমরা অঙ্কগুলো করার একটা কৌশল পাবো। তারপর অবশ্যই তোমাদের অঙ্কগুলো সলভ করার জন্য সফটওয়্যার তো দেবই। চলো না আমরা এই চ্যাপ্টারটাকে অনেক কনসেপ্ট আর টেকনিকের মাধ্যমে শিখি। এবারে দেখো, আমরা এই উপরিচিত্রণ বা 1-2 ম্যাপিং বা সাবজেক্টিভ আমি তোমাদের দুটো উপায়ে বুঝাচ্ছি, কারণ এই দুটো উপায়ের মাধ্যমেই কিন্তু আমরা প্রবলেমগুলোকে সলভ করব। চলো দেখি। তো আমি এখানে লিখে রাখছি উপায়। কি কি উপায় রয়েছে এর কনসেপ্ট পুরো ক্লিয়ার করার। তো দেখো, ফার্স্ট উপায় কি, প্রথম উপায় কি, তোমরা আশা করছি ইতিমধ্যে জেনে ফেলেছো যে ধরো একটা মানুষ, এই একজন লোক, একজন ব্যক্তি, ও ধরে নাও বিয়ে বাড়িতে ও খেতে এসেছে, নিমন্ত্রিত প্রার্থী যেহেতু, তাই ওনার যে মুখটা দেখতে পাচ্ছ, ওনার মুখ তো স্বাধীন। এই মুখ ইচ্ছা করলে অমৃত খেতে পারে, এই মুখ ইচ্ছা করলে বিষ খেতে পারে। শরীর পারমিট করবে কি করবে না এটা অন্য ব্যাপার, কিন্তু মুখ তো স্বাধীন। আর স্বাধীন মানে কি? স্বাধীন মানে এক্স, কারণ এক্স স্বাধীন চল। আর এক্স বাস করে কোথায়? এক্স বাস করে ডোমেনে। তাই এই মুখ হচ্ছে কি? ডোমেন। এই মুখ হচ্ছে ডোমেন। এবার লক্ষ্য করো, আমি আমার বিয়েতে নিমন্ত্রণ করেছি এই লোকটাকে। এবার আমার যেহেতু বিয়ে, তাই আমি মেনু কার্ড ঠিক করব যে আমি মানুষজনকে কী খাওয়াবো। তাই আমি আমার মেনু কার্ডে ফিট করতে পারি ভাত, ফিট করতে পারি
ডাল, বা ওপরটাকে ভাবো ডাল, পরেরটাকে ভাবো ভাত, ফিট করতে পারি মাছ, আর ফিট করতে পারি মাটন। ধরো আমি আর কোনো আইটেম রাখলাম না, এই 4টে আইটেমই রেখেছি এই মেনু কার্ডে। তো মনে রাখবে যাকে আমরা এই মেনু কার্ড বলছি খাবারের, সেটাই কি কোডোমেন। এবার এই ব্যক্তি যখন আসলো আমার বিয়েতে খাবার খাওয়ার জন্য, তখন দেখা যাচ্ছে ও ডাল নিয়েছে, ও ভাত খেয়েছে, ও মাছ খেয়েছে, ও মাটন খেয়েছে। তার মানে আমি যতগুলো আইটেম ফিট করেছিলাম ততগুলো সমস্ত আইটেম কেউ খেয়ে নিয়েছে। তাহলে ও যে যে আইটেমগুলোকে খেয়েছে আমার মেনু কার্ডে থাকা আইটেমগুলোর মধ্যে, তাদেরকে নিয়ে একটা সেট বানাই। তো দেখছি যে ও ডাল খেয়ে নিয়েছে, ও ভাত খেয়ে নিয়েছে, ও মাছ খেয়ে নিয়েছে, ও মাটন খেয়ে নিয়েছে। তার মানে ভাবো ও এমন কোনো আইটেম ছাড়েনি যে আইটেমটা আমি রান্না করিনি। তার মানে ও সমস্ত আইটেম খেয়ে নিয়েছে। তো সমস্ত খাওয়া আইটেমগুলোকে নিয়ে নিয়ে আমি একটা সেট বানালাম, তার নাম কি রেঞ্জ। এবার তোমরাই বলো, যদি এখানে এক্সট্রা আরেকটা কোনো খাবার থাকতো, সাপোজ ধরো রাখলাম নিম পাতা, তাহলে এক্ষেত্রে কিন্তু খাবার 5টা হতো, কিন্তু ও খেয়েছে 4টা আইটেম। তার মানে তখন কিন্তু রেঞ্জ আর কোডোমেন সমান হতো না। বাট আমি যতগুলো খাবার রান্না করেছি ও সমস্ত খাবারই কিন্তু খেয়েছে। তার মানে কোডোমেনে যতগুলো, এই মেনু কার্ডে যতগুলো আইটেম রয়েছে, রেঞ্জে প্রত্যেকটা আইটেমও খেয়েছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু রেঞ্জ আর কোডোমেন কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ ইকুয়াল কি কোডোমেন। আর মাথায় রাখবে রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কিন্তু ওই চিত্রণটিকে আমরা সঙ্গে সঙ্গে বলবো যে বাবু তুই হলি 1-2 ম্যাপিং। ক্লিয়ার? কি বললাম? রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো কি এফ চিত্রণটি 1-2 ম্যাপিং বা উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। ক্লিয়ার? 1-2 ম্যাপিং। তো এই হলো তোমাদের 1-2 ম্যাপিংয়ের কন্ডিশন, শর্ত। খুবই ইজি শর্ত, দেখো টাফ না। তোমাদের মনে থাকবে যে রেঞ্জ আর কোডোমেন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে হয় 1-2, রেঞ্জ আর কোডোমেন যদি ইকুয়াল না হয় তাহলে 1-2 নয়। তাহলে আমরা দেখো খুব সহজে আমরা একটা উপায়ে, এটা হচ্ছে উপায় নাম্বার 1, ফার্স্ট উপায়ে আমরা উপরিচিত্রণের একটা শর্ত পেলাম। এবার চলো আর একটা উপায়ে আমরা উপরিচিত্রণের শর্ত দেখি। আর মনে রাখবে এই দুটো উপায় নিয়েই কিন্তু আজকে আমরা অঙ্কগুলোকে সলভ করব। এবার দেখো উপায় নাম্বার 2, সেকেন্ড উপায়। আমি এই থিওরিটাকে বোঝানোর জন্য আমি দুটো ছবি আঁকি আগে। দেখো এটা ডোমেন আর এটা কোডোমেন। ক্লিয়ার? আমি আরেকটা আঁকি। এটা ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। ডোমেন মানে মেয়েদের সেট, তাই না? কোডোমেন মানে ছেলেদের সেট। তো দেখো আমি টোটাল এখানে 3টে এলিমেন্ট নিলাম, এখানেও 3টে এলিমেন্ট নিলাম, ধরো কথার কথা এখানে 4টে এলিমেন্ট নিলাম আর এখানে 3টে এলিমেন্ট নিলাম। ক্লিয়ার? তাহলে এবার লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে, এই মেয়েটা
এই ছেলেটাকে বিয়ে করেছে, এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে। আবার বলছি, এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে, এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে, এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে, এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে। তো প্রথমে আগে দেখো এটা কি আদৌ চিত্রণ হবে কি হবে না, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো চিত্রণ হবে কি হবে না তা ভাবার টেকনিক হচ্ছে কি, তা ভাবার টেকনিক হচ্ছে বর্তমান সমাজের রূপরেখা। কীরকম বর্তমান সমাজের রূপরেখা? বর্তমান সমাজের রূপরেখা হচ্ছে এই মানুষটার মতন, মানে নিরপেক্ষ নয়, সবাইকে সমান নজরে দেখতে পারে না। যেমন ধরো এক চোখ দিয়ে মেয়েদেরকে যেভাবে দৃষ্টিতে দেখছে, ছেলেদেরকে কিন্তু সে দৃষ্টিতে দেখছে না। কীরকম দেখো, আমরা আগের দিন দেখেছিলাম যে চিত্রণ তখনই সম্ভব হবে আমরা ছেলেদের দিকে তাকাই না, আমরা সমস্ত কন্ডিশন ফেলে দিই মেয়েদের উপর। প্রথম কন্ডিশন কি, যে কোনো মেয়েকে অবিবাহিত থাকা চলবে না। দেখো তো আছে কি না, এই মেয়ে হ্যাঁ ওর হাজব্যান্ড আছে, এই মেয়ে ওরও হাজব্যান্ড আছে, এই মেয়ে ওরও হাজব্যান্ড আছে। দেখো এখানেও এই মেয়েটা হাজব্যান্ড আছে, এই মেয়েটা হাজব্যান্ড আছে, এই মেয়েটা হাজব্যান্ড আছে, এই মেয়েটা হাজব্যান্ড আছে। তার মানে এখানে কোনো মেয়ে অবিবাহিত নেই। যাক, তাহলে একটা শর্ত মানলো। আর একটা শর্ত কি, কোনো মেয়ের একাধিক হাজব্যান্ড থাকবে না। দেখো এই মেয়েটার একটাই হাজব্যান্ড, এই মেয়েটার একটাই হাজব্যান্ড, এই মেয়েটার একটাই হাজব্যান্ড। এখানে দেখো এই মেয়েটার তো একটাই হাজব্যান্ড, ওকে জিজ্ঞেস করো তোর হাজব্যান্ডের নাম কি, ও দুটো বলতে পারবে না, ও একটারই নাম বলবে। ওকে জিজ্ঞেস করো একটারই নাম বলতে পারবে, ওকে জিজ্ঞেস করো একটারই নাম বলতে পারবে। স্যার ওই ছেলেটা যে দুটো ওয়াইফ, আমি তো ছেলের কথা বলছিই না, আমরা কন্ডিশনে অল টাইম মেয়েদের কথা বলছি। যদি আমি এরকম সিচুয়েশান নিতাম, ধরো দুটো পার্ট ডোমেন কোডোমেন, ধরো এক্ষেত্রে যদি এরকম হতো ব্যাপারটি, তখন কী হতো দেখো, এটার সঙ্গে ওটার পার্থক্য, তুমি যদি এই মেয়েটাকে কোশ্চেন করো তোর হাজব্যান্ডের নাম কি, ও কিন্তু একটাই নাম বলবে। তুমি আর একটা মেয়েকে জিজ্ঞেস করো তোর হাজব্যান্ডের নাম কি, ও একটারই নাম বলবে। বাট এই মেয়েটাকে জিজ্ঞেস করো তোর হাজব্যান্ডের নাম কি, ও তিনটের নাম বলবে। তার মানে এখানে একটা ওয়াইফের একাধিক হাজব্যান্ড আছে, তাই চিত্রণটি সম্ভব নয়। বাট এই ক্ষেত্রেও চিত্রণ সম্ভব, আর এই ক্ষেত্রেও চিত্রণ সম্ভব। তাহলে আশা করছি চিত্রণ সম্ভব কি সম্ভব নয়, প্রথমে এই দৃষ্টিভঙ্গিটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই থটের মাধ্যমে দেখব যে কখন 1-2 হয় আর কখন 1-2 হয় না। লক্ষ্য করো, আমরা যখন 1-2 প্রমাণ দেখব, 1-2 প্রমাণ দেখব, তখন সর্বদা দেখতে হয় কার দিকে জানো, এই কোডোমেনের দিকে। মানে 1-2 হওয়ার জন্য সবচাইতে প্রয়োজনীয় যে সেট, তা হলো কোডোমেন। এবার কোডোমেনের মধ্যে কে বাস করে? হাজব্যান্ড, তাই না? কোডোমেনের মধ্যে হাজব্যান্ড বাস করে। এবার তুমি লক্ষ্য করো, এই হাজব্যান্ডের ওয়াইফ আছে কিনা? হ্যাঁ আছে। এই হাজব্যান্ডের ওয়াইফ আছে কিনা? হ্যাঁ আছে। এই হাজব্যান্ডের ওয়াইফ আছে কিনা? হ্যাঁ আছে। তার মানে কোডোমেনে প্রত্যেকটা হাজব্যান্ডের ওয়াইফ থাকা মাস্ট। সে একটা ওয়াইফ থাক কিংবা একাধিক ওয়াইফ থাক, ওয়াইফ থাকতে হবে। তার মানে কি বললাম, কোডোমেনে প্রতিটি হাজব্যান্ডের ডোমেনের মধ্যে ওয়াইফ থাকতেই হবে। সে একটা ওয়াইফ থাক বা একাধিক। দেখো এক্ষেত্রে একটা করে ওয়াইফ আছে, এক্ষেত্রে একাধিক ওয়াইফ আছে, ওয়াইফ থাকতে হবে। এটাই হচ্ছে শর্ত। ক্লিয়ার? তাহলে কি বললাম আবার মন দিয়ে দেখো, কোডোমেনে প্রতিটি হাজব্যান্ডের ওর হোক
প্রত্যেকটা হাজব্যান্ডের ডোমেনে তাদের ওয়াইফ থাকতেই হবে, থাকা অবশ্যই বাধ্যতামূলক। তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়াইফ বিলংস টু কি ডোমেন। দেখো ওয়াইফ বাস করছে কোথায়? ডোমেনে। কিসের জন্য? সমস্ত হাজব্যান্ড কোডোমেনে বসবাসের জন্য। তো এই চিহ্নটার নাম ফরওয়াল। ক্লিয়ার? মানে সমস্ত হাজব্যান্ড বিলংস টু কি কোডোমেন। তো এটাই হচ্ছে শর্ত। দেখো ফরওয়াল মানে সমস্ত, তো সমস্ত হাজব্যান্ড এই যে কোডোমেনে আছে তার জন্য ওয়াইফগুলোকে ডোমেনে থাকতে হবে। আবার মন দিয়ে শোনো ব্যাপারটাকে। তাহলে দেখো আমরা এটাকে বলবো কেমন করে? সমস্ত হাজব্যান্ড যখন কোডোমেনে বাস করছে, সমস্ত হাজব্যান্ড কোডোমেনে বাস করার জন্য আমরা ওয়াইফগুলোকে ডোমেনেই পাবো। তো আমরা এখন বলতে পারি যে যাকে আমরা ওয়াইফ বলছি তার নাম তো প্রাকবিম্ব। আর তোমরা জানো ডোমেনের মধ্যে প্রাকবিম্বকে আমরা এক্স দিয়ে লিখি। তার মানে আমরা বলতে পারি যে এক্স বিলংস টু ডোমেন, এক্স বিলংস টু ডোমেন ফর অল। এখানে যে হাজব্যান্ডগুলো লিখছি তাকে আমরা তো ওয়াই হিসেবে চিনি, তার মানে ওয়াই বিলংস টু কোডোমেন। ক্লিয়ার? যদি তুমি এইটা প্রমাণ করে দিতে পারো, তুমি যদি এইটা প্রমাণ করে দিতে পারো, সঙ্গে সঙ্গে প্রুফ হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে যে এফ চিত্রণটি অনটু ম্যাপিং। জাস্ট তোমাকে এই ডেটা প্রমাণ করতে হবে, এই কন্ডিশন প্রমাণ করতে হবে। কি কন্ডিশন? ওয়াই মানে তো হাজব্যান্ড, এক্স মানে তো ওয়াইফ। সমস্ত হাজব্যান্ড যদি কোডোমেনে থাকে না, তার জন্য ওয়াইফগুলোকেও কিন্তু ডোমেনে থাকতেই হবে, সমস্ত হাজব্যান্ডের কিন্তু। আর ওয়াইফগুলোকে ডোমেনের ভিতরেই থাকতে হবে। ওই ডোমেনের মধ্যে নাই হয়তো আমেরিকার, চলবে না। তো এই হচ্ছে ফান্ডা। আশা করছি তোমরা এই দুটো থট বুঝতে পেরেছো। দেখো এবার আমি যদি সংক্ষিপ্ত সার হিসাবে বলি, সংক্ষেপে বলি তথ্যটাকে, তাহলে কি বলছি দেখো। তোমাদের উপরিচিত্রণ এটা তিনটা নামে অভিভূত করা হয়, সেটা হোক উপরিচিত্রণ বা হোক ওয়ান টু বা হোক সাবজেক্টিভ। আজকের আমাদের থিওরি, আজকে আমাদের যা পার্ট, পুরো সাবজেক্টিভ নিয়েই তোমাদের কাছে কথা বলবো। এখন প্রশ্ন, স্যার সাবজেক্টিভ ম্যাপিং এটা এর অ্যাকচুয়াল কনসেপ্ট বোঝানোর থট কটা বা অঙ্কগুলো করার থট কটা? দুটি। একটা থট হচ্ছে কি এই টেকনিক, আর একটি থট কি এই টেকনিক। স্যার ওই টেকনিকটা পরে বলবেন, একটু এটা বলুন। তোমাদের এটাই বললাম যে আমাদের মুখ হচ্ছে কি ডোমেন। আমার বিয়েতে যদি কোনো খাবারের আয়োজন করি আর মেনু কার্ডে যে এলিমেন্টগুলো দেব তা হচ্ছে কি কোডোমেন। এবার এই যে ডোমেন আর কোডোমেন নিলাম, ও যতগুলো খাবার খাবে প্রত্যেকটা খাবার যেগুলো খেলো তাদেরকে নিয়ে, সে আইটেমগুলোকে নিয়ে যে সেটটা পাবো তার নাম রেঞ্জ। দেখছি কত ভালো বাবু, কোনো খাবার নষ্ট করেনি, যা দিয়েছি সবটাই খেয়েছে। তার মানে এক্ষেত্রে ডোমেন, কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেছে। আর রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়ে যায় তবেই কিন্তু আমরা বলবো ওয়ান টু ম্যাপিং। যদি একটা মাত্র এলিমেন্ট বেশি থাকতো এখানে, তাহলে দেখো এখানে 5টা আইটেম রান্না করেছি, ও খেয়েছে 4টা আইটেম, তার মানে তখন সমান হয়নি। আর সমান না হলে বলবো এফ চিত্রণটি ওয়ান টু ম্যাপিং নয়। কিন্তু বর্তমানে আমি কন্ডিশনটাকে দেখানোর জন্য আমি এটা করলাম। তারপর বললাম এটাকে আর একটা থট দিয়ে ব্যাখ্যা করা যায়। কোন থট দিয়ে? দেখো আমি দুরকম চিত্রণ এঁকেছি, তোমরা কিন্তু এই থট দিয়ে বুঝে গেলে 3টা আইটেম রান্না করা আছে, 3টাকে খেয়ে নিয়েছে, মানে এখানে রেঞ্জ আর কোডোমেন কিন্তু সমান। আবার বলছি
তিনটে আইটেম রান্না করেছে, তিনটে আইটেমে খেয়ে নিয়েছে, দেখো তিনটে আইটেম। তার মানে এখানেও কিন্তু রেঞ্জ আর কোডোমেন সমান। তাই আমি এই থট দেখেই বলে দিতে পারি এটা হচ্ছে 1-to ম্যাপিং। বাট কিছু কিছু অঙ্ক, বিশেষ করে অ্যালজেব্রিক অঙ্ক, আমরা এই থট দিয়ে যেহেতু প্রমাণ করব, তাই আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু আলাদা করতে হবে। ওই জন্য বললাম, দেখো এখানে প্রত্যেকটা আইটেমকেই খাচ্ছে, তবেই না রেঞ্জ আর কোডোমেন সমান হবে। প্রত্যেকটা আইটেম কিন্তু, তাই প্রত্যেকটি হাজব্যান্ডেরই কি থাকতে হবে, ওর ওয়াইফ থাকতে হবে। সে একটা ওয়াইফ থাক বা দুটো ওয়াইফ থাক বা তিনটে ওয়াইফ থাক, কিন্তু থাকতে হবে প্রত্যেকটা হাজব্যান্ডের। কারণ একটা হাজব্যান্ড যদি বাড়তি থেকে যায়, একটা মানুষ যদি বাড়তি থেকে যায়, তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, তাহলে কোডোমেনে 4টা এলিমেন্ট আর রেঞ্জের 3টা এলিমেন্ট, তখন আর রেঞ্জ আর কোডোমেন সমান হচ্ছে না। তাই বলেছে প্রত্যেকটি হাজব্যান্ডের ওয়াইফ থাকতে হবে। তো প্রত্যেকটি হাজব্যান্ডের, এটার নাম হচ্ছে সমস্ত, ফর অল, সবার জন্য। প্রত্যেকটি হাজব্যান্ড তার জন্য ওয়াইফ থাকতে হবে। এবার হাজব্যান্ড ওর বাড়ি থাকতে হবে কোডোমেনে, আর ওয়াইফ তার বাড়ি থাকতে হবে ডোমেনে। তো এটাকেই আমি একটু অন্য ভাষায় লিখলাম, কারণ ওয়াইফ মানে জানি এক্স আর হাজব্যান্ড মানে জানি ওয়াই, তাই আমরা আলটিমেটলি এটা পেলাম। স্টুডেন্ট আমাকে বলে, স্যার এই থট মনে রাখা খুব ইজি, বাট এই থটটা মাঝে মাঝে ভুলে যায় স্যার, তাই এমন কি কোনো টেকনিক নেই যে এই থটটাকে আমরা মনে রাখতে পারি? তো দেখো, এটাকে মনে রাখার জন্য তোমাদের অবশ্যই আমি একটা ফান্ডা বলবই। তো আমি এইখানেই বলি এই ছবিটা মিটিয়ে, কারণ আমরা যেহেতু এই টপিকের উপরেই এই ট্রিক্সটি শেখাবো। দেখো নাম কি, নাম হচ্ছে অন টু, নাম হচ্ছে কি অন টু ম্যাপিং। ক্লিয়ার? দেখো নাম শুনেই কিন্তু কাজ মনে আসবে। নাম হচ্ছে 1-to ম্যাপিং, তাই না? দেখো 1-to, আগেও ও আছে, পরেও ও আছে। তাই এক কাজ করো না, সামনের যে ও, তার নাম বলো ডোমেন, আর পরের যে ও, তার নাম কি? তার নাম হচ্ছে কোডোমেন। এবার তোমরাই বলো, সামনের ও এর নাম হচ্ছে ডোমেন আর পরের ও এর নাম হচ্ছে কোডোমেন, মানে এটা একটা সেট, এটা একটা সেট। ডোমেনের মধ্যে কে থাকে? ডোমেনের মধ্যে থাকে এক্স। কোডোমেনের মধ্যে কে থাকে? কোডোমেনের মধ্যে থাকে ওয়াই। ক্লিয়ার? আর আমরা বলতে পারি কি ফর ওয়াল। ব্যাস দেখো, আমরা এই নাম দেখেই কন্ডিশনটা মনে রাখার একটা সহজ উপায় পেয়ে যাচ্ছি। মানে ওয়াইয়ের সমস্ত মানের জন্যই যে মানটা এইখানে থাকবে, তার জন্য আমি এক্সের মান এইখানে পাবো। তাহলে দেখো আমরা এই নামের মধ্যেই কাজ খুঁজে পেলাম। এর জবরদস্ত আরও টেকনিক আছে, সেই টেকনিকগুলো তোমাদের এন্ট্রান্সের ক্লাসে আমি শেখাবো। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। আমি প্রথমে তোমাদের এই টপিকের উপর, কারণ ওই টপিকের থেকে এই টপিকটা সবচেয়ে বেশি সোজা, প্লাস খুব কনসেপচুয়াল আর খুব ট্রিকি, তাই আমি প্রথমে তোমাদের এই টপিকের উপর বেস করেই যে অঙ্কগুলো তোমাদের বইয়ে রয়েছে সেগুলো করাচ্ছি। তাই চলো শুরু করি এবার প্রবলেমে। এবারে দেখো অঙ্কের এর সফটওয়্যার কি, এই অঙ্ক সলভ করার সফটওয়্যার কি। তোমাদের কি দেওয়া থাকবে জানো? তোমাদের দেওয়া থাকবে এফ ম্যাপস এ টু বি চিত্রণটি এফএক্স ইকুয়াল কিছু দেওয়া থাকবে দ্বারা সংজ্ঞাত, দ্বারা সংজ্ঞাত। তাহলে প্রমাণ করো এফ চিত্রণটি 1-to চিত্রণ বা 1-to ম্যাপিং, কিংবা প্রমাণ করো এফ চিত্রণটি 1-to ম্যাপিং নয়। তো ভাবো এই দুটোর মধ্যে একটা চাইবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কগুলোতে কনফার্ম কি দেওয়া থাকবেই, তোমাকে এফ ম্যাপস এ টু বি চিত্রণ বলে দেবে, আর এটাও বলে দেবে যে এফএক্স কি দ্বারা সংজ্ঞাত।
তার মানে এফএক্স দেওয়া থাকবে আর এটি দেওয়া থাকবে। এই দুটো থট দেখেই, এই দুটো জিনিস দেখেই তোমাকে কিন্তু এই টপিকটির অ্যান্সার তোমাকে করতে হবে, এই টপিকটিকে শেষ করতে হবে। তো কী করে করবে দেখো, ট্রিক্স কী? তো টেকনিক হচ্ছে প্রথমে কি দেওয়া আছে আগে লিখবে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজটি কমপ্লিট। কি দেওয়া আছে? নাম্বার 2, এরপর কি করবে? এরপর তুমি দেখবে যে এই অঙ্কটি আমি যে করব, যে নিয়মটি করব, সেই নিয়মটি আমরা কিসের জন্য করব, মানে কোন ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কারণ তোমরা দেখেছো যে আমরা এই টপিকটি দুটো খণ্ডে ভাগ করেছি, দুটো উপায়ে ভাগ করেছি। তো নিশ্চয়ই এই উপায়গুলোর মধ্যে পার্থক্য তো আছে। কোন অঙ্কগুলো কোন উপায়ে করলে অনেক সহজ হবে। তো মনে রাখবে যে নেক্সট এবার একটু দেখা যে আমি কোন উপায় কাজে লাগাবো। তো যদি অ্যালজেব্রিক ফাংশন না থাকে তখন বুঝে নেবে যে ঠিক আছে, অ্যালজেব্রিক ফাংশন নেই, আছে ত্রিকোণমিতিক ফাংশন, আছে লগারিদম ফাংশন, আছে মডুলাস ফাংশন, আছে সিগনাম ফাংশন, মানে ভিন্ন ভিন্ন ফাংশন, শুধু অ্যালজেব্রিক ফাংশন না হলে হলো। তাহলে আমরা অনায়াসেই এই যে থটটা এখন শিখব, এই থটটি অ্যাপ্লাই করব। স্যার অ্যালজেব্রিকের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করলে হবে না? অবশ্যই হবে, করতে পারো, তবে আমরা চেষ্টা করব, ঠিক আছে, অ্যালজেব্রিক বাদ দিয়ে বাকিগুলোকে শেখা এখন। তাহলে এবার 3 নম্বর কাজ। স্যার এবার বলুন তো যে অঙ্কটাকে সলভ করব কি করে? মানলাম দেওয়া আছে, এটা লিখতে হবে, আর এটা আমাদের মনের মধ্যে থাকবে আমি কোনটা ফাংশনের জন্য কাজটি করব। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ, চেক করো এখানে ডোমেনকে। তোমরা সহজে বলতে পারবে স্যার এখানে ডোমেন তো এ, তাই না? কারণ আমরা জানি এটা ডোমেন, এটা কোডোমেন। তোমাকে বলা হলো কোডোমেনকে, তোমরা বললে স্যার এখানে কোডোমেন বি। এবার তোমাকে বলা হলো রেঞ্জকে। এবার ব্যাপারটা কি জানো, ডোমেন আর কোডোমেন বের করা খুবই আসান, খুব সহজ। কেন? তুমি তো ওখান থেকে দেখে বলে দিতে পারছো। তার মানে পুরো অঙ্কটার মধ্যে সবচেয়ে টাফ কাজ রেঞ্জ বের করা। তোমাকে ফাংশনটা দেখে রেঞ্জ বের করতে হবে। তা তোমাকে অঙ্ক ভিত্তিক হিসাবে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মনে রাখো, রেঞ্জ মানে হচ্ছে এফএক্সের মান। তুমি পুরো এক্সের মান ডোমেন থেকে নেবে, নিয়ে যে মানগুলো পাবে সেটা তো রেঞ্জ। তাই আমি লিখছি কি এফ অফ এ, আমি এই ডোমেনটাই বসিয়ে দিলাম, কারণ ওখানে তো এক্স আছে। এবার তুমি দেখবে যে রেঞ্জ আর কোডোমেন সমান হচ্ছে কিনা। যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যায়, মানে বি আর এফ এ যদি ইকুয়াল হয়ে যায়, তখন বলবো অবশ্যই এই চিত্রণটি হবে কি 1-to ম্যাপিং। তাই চলো এবার শুরু করি এবার অঙ্কে। এবার দেখো ফার্স্ট প্রবলেম কি দিয়েছে অঙ্কটিতে। এফ ম্যাপস দ্য সেট অফ রিয়াল নাম্বার টু দ্য সেট অফ রিয়াল নাম্বার। চিত্রণটি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। প্রমাণ করো এই এফ চিত্রণটি উপরি চিত্রণ হবে। দেখো কোন টেকনিকে এটি প্রমাণ করবে। ট্রিক্সটি কি দিয়েছে আগে লিখি। দেওয়া আছে, এটা সবার ক্ষেত্রে লিখবে। ক্লিয়ার? কি দেওয়া আছে? দেওয়া আছে এফ ম্যাপস দ্য সেট অফ রিয়াল নাম্বার টু দ্য সেট অফ রিয়াল নাম্বার। চিত্রণটি এফ এক্স ইকুয়াল সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। এই তথ্যটি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেমন যেমন ইনফরমেশান দেবে সেরকম সেরকম ইনফরমেশান অনুযায়ী লিখতে হবে। এটা কমন কাজ। পরের কাজটা কি? একটু চেক করা যে ফাংশনটি কি রয়েছে, অ্যালজেব্রা না অন্য কিছু। তো দেখো ফাংশনটি রয়েছে ত্রিকোণমিতির, যাক অ্যালজেব্রা নেই। তার মানে আমি যে থট এখন বললাম সেটা ইউজ করব। কি থট?
আমি প্রথমে ওর ঠিকানাগুলোকে জিজ্ঞেস করি, বাবু তোর ডোমেন কে রে? তো বলবে আমার ডোমেন, আমার তো ডোমেন হচ্ছে এখানে দ্য সেট অফ রিয়াল নাম্বার। ভালো কথা, ওকে জিজ্ঞেস করা হলো, বাবু তোর কোডোমেনটা কে? ও বলছে কোডোমেন, আমার তো কোডোমেনও দ্য সেট অফ রিয়াল নাম্বার। তো ভাবো, ডোমেনও রিয়াল নাম্বার আর কোডোমেনও রিয়াল নাম্বার। এবার যদি বলা হয় যে বাবু তোর রেঞ্জ কি, যখনই রেঞ্জের ব্যাপার আসছে তখন আমার মনে হয় এই ব্যাপারে একটু তোমাদের কিছু কনসেপ্ট দেওয়া খুব দরকার। ক্লিয়ার? কারণ এখানে তো সাইন এক্স রয়েছে, কারণ আমাকে চেক করতে হবে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল কি ইকুয়াল না। তাই একটু মন দিয়ে দেখো এখানে এর ফান্ডাটা কীরকম। দেখো সাইন এক্সের গ্রাফ কীরকম হয় বলতে পারবে? সাপোজ ধরো এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, যাক দুটো অক্ষ এঁকে ফেললাম। এবার আমি সাইন এক্স আর কস এক্সের গ্রাফ বোঝানোর জন্য প্রথমে সাইন এক্সেরটাই বোঝানোর জন্য আমি কি করলাম, আমি একটা NH-34 আঁকলাম। তোমাদের NH-34 ন্যাশনাল হাইওয়ে। দেখো কীরকম ন্যাশনাল হাইওয়ে, এটা তোমরা জানো যে মাঝখানে দাগ থাকে, এই সাইড দিয়ে গাড়ি আসে আর এই সাইড দিয়ে গাড়ি যায়, তাই সমান সমান ভাগ রাখলাম। উপরটা যদি +1 হয় তাহলে অবশ্যই নিচেরটা কী হওয়া উচিত? -1 হওয়া উচিত, কারণ মাঝখানে যে 0, ওই সাইড দিয়ে গাড়ি আসলে যতটা স্পেস পাবে এই সাইড দিয়ে গাড়ি গেলেও ততটাই জায়গা দিতে হবে। তাই ওই সাইডটা +1 তো এই সাইডটা -1। এবার ব্যাপারটা কী হয়েছে দেখো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ধরো একজন লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে রাস্তা দিয়ে। এবার একটা সাপ এই রাস্তায় একদম ফনা তুলে দাঁড়িয়ে আছে, আয় তোকে মারবো। এবার ও হাঁটতে যখনই এইখানে এসছে ও দেখছে ওরে বাপরে সাপ। আর জানো সাপ যদি দেখে নেয় কেউ তাহলে কখনোই স্ট্রেট কাট সহজ সোজাভাবে দৌড়াতে হয় না। তখন ও কী করবে? তখন ও একদম বেঁকে আঁকা বাঁকা হয়ে দৌড়াতে শুরু করবে। ক্লিয়ার? এইভাবে ও দৌড়াতে শুরু করবে। তো এইভাবে দৌড়ানোর জন্য যে গ্রাফটা ক্রিয়েট হলো, যে ছবিটা তৈরি হলো, এটাই হচ্ছে কার ছবি? এটাই হচ্ছে সাইন এক্সের ছবি। এটাই হচ্ছে y = সাইন এক্সের ছবি, y সমান সাইন এক্স। ক্লিয়ার? এরকম নয় যে ছবিটি এখান থেকে স্টার্ট, এখানেও রয়েছে, তবে আমাদের বোঝার সুবিধার্থে এখন আমি সেন্টার থেকে স্টার্ট করলাম, মূলবিন্দু থেকে স্টার্ট করলাম। ঠিক আছে? এবার তোমাদের এখানে একটা জিনিস বোঝানোর আছে। কি? দেখো এইখানে বলতে পারবে ওয়াইয়ের মানটা কত, কারণ আমার তো রেঞ্জ দরকার। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে এফএক্সের মান, ওয়াইয়ের মান। কেমন করে স্যার? দেখো ডোমেনে থাকে এক্স আর কোডোমেনে থাকে কে? ওয়াই। কোডোমেনের মানগুলোকে নিয়ে তো আমরা রেঞ্জ বানাই, তার মানে রেঞ্জের মধ্যে কে থাকে? ওয়াই থাকে। ডোমেনের মধ্যে কে থাকে? এক্স থাকে। তো আমার রেঞ্জ মানে ওয়াইয়ের মান দরকার। ঠিক আছে, যেহেতু ওয়াইয়ের মান দরকার, এখন তোমরাই বলো এইখানে ওয়াইয়ের মান কত? 0। ওয়াই মানে কি হাইট রে পাগল? তাই এখানে ওয়াইয়ের মান কত হবে? এতটা। এখানে ওয়াইয়ের মান একটু বাড়লো, হাইট আরেকটু বাড়লো, হাইট মানে তো ওয়াই। ওয়াইয়ের মান বাড়ছে, ওয়াইয়ের মান বাড়ছে, ওয়াইয়ের মান বাড়তে সবচেয়ে বড় ওয়াইয়ের মান কত বলো তো? +1। দেখো +1 কার ওভারটেক করছে না। এবার ওয়াইয়ের মানটা আবার কমছে, ওয়াইয়ের মান কমছে, ওয়াইয়ের মান কমছে, ওয়াইয়ের মান কমছে, কমতে একদম ওয়াইয়ের মান সবচাইতে কমে গেল -1। দেখো -1-এর থেকে আর কমছে না। আবার ওয়াইয়ের মান একটু বাড়তে শুরু করলো, বাড়তে চলছে। তাহলে আমরা এই ছবি দেখে বুঝতে পারলাম যে ওয়াইয়ের মান, ওর যে অওকাত, ওর যে সামর্থ্য, ও +1কে ওভারটেক করে না আর -1 থেকে ওর নিচে নামে না, ও কিন্তু +1 -1-এর মাঝখানে থাকে। তাই আমরা বলছি রেঞ্জ হচ্ছে কি?
রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের অবকাত। ওয়াই কোন অঞ্চলের মধ্যে আছে, তো ওয়াই মানে হাইট, হাইট -1টার নিচে নয়, আর +1 উপরে যাচ্ছে না, কিন্তু -1 সমান হচ্ছে, +1 সমান হচ্ছে, তাই আমরা রেঞ্জ দিলাম কি থার্ড ব্র্যাকেট অফ -1, এর মানে কি জানো, এর মানে হচ্ছে রেঞ্জটা -1 হবে, -1 আর +1 মধ্যে যতগুলো হাইট আছে প্রত্যেকে হবে, প্রত্যেকটা ওয়াইয়ের মান হবে, এবং +1টাকেও নেবে, কিন্তু +1টাকে ওভারটেক করে মানগুলোকে নেবে না, আর -1টাকে ওভারটেক করে মানগুলোকে নেবে না। তো এটাই হচ্ছে কি রেঞ্জ। তোমাকে পরীক্ষার হলে কিন্তু ছবি দিতে হবে না, তোমাকে ছবিটা ভাবতে হবে যে সাইন এক্সের ছবি তো হচ্ছে কি তরঙ্গের মতো, আর যদি তরঙ্গ হয় তাহলে ওর সবচেয়ে বড় হাইট +1, সবচেয়ে নিচু হাইট -1, তার মানে আমরা বুঝে ফেললাম যে সাইন এক্সের যে মান সেটা -1 আর +1 মধ্যে থাকে। তো এটাই হচ্ছে রেঞ্জ। এখন তোমরাই বলো এক্ষেত্রে কি রেঞ্জ আর কোডোমেন সমান হলো কি হলো না, কেমন করে বুঝবে? আচ্ছা বলো তো, এখানে কোডোমেন কে রয়েছে? এখানে কোডোমেন রয়েছে দ্য সেট অফ রিয়াল নাম্বার। ক্লিয়ার? দ্য সেট অফ রিয়াল নাম্বার। বলতে পারবে রিয়াল নাম্বার কি? -ইনফিনিটিভ আর +ইনফিনিটিভ, মাঝখানে থাকে 0। তো এই -ইনফিনিটিভ আর +ইনফিনিটিভের মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে, 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 প্রত্যেকে হলো কিন্তু রিয়াল নাম্বার, কেউ কিন্তু ছাড়া পড়লো না, প্রত্যেকে রিয়াল নাম্বার। তার মানে আমি বলতেই পারি যে স্যার তাহলে এখানে প্রত্যেকে যতগুলো ডিজিট রয়েছে এখানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে প্রত্যেকে হচ্ছে রিয়াল নাম্বার। এবার রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ওর রাজত্বটা কি? ওর রাজত্ব হচ্ছে -1 থেকে +1 মধ্যে যতগুলো ডিজিট আছে, তার মানে -1 থেকে +1 মধ্যে যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিট নিয়ে তৈরি যে সেট, তার নাম রেঞ্জ। ক্লিয়ার? তাহলে ভাবো এটা হচ্ছে কোডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। এখন তোমরাই বলো রেঞ্জ আর কোডোমেন কি সমান হলো? নিশ্চয়ই না। ভাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি ভাবি তাহলে পুরো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে, আর এবং জাস্ট এই পুরো ইন্ডিয়ার মধ্যে একটা পোর্শন ওয়েস্ট বেঙ্গল, তার ক্ষেত্রে চিফ মিনিস্টারকে, রেঞ্জ। তাহলে আমরা কি বলতে পারি যে চিফ মিনিস্টার ইকুয়াল টু প্রাইম মিনিস্টার? কখনোই বলতে পারি না, কারণ অনেকগুলো রাজ্যের যেহেতু মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাই আমরা বলতে পারি এখানে যে এখানে রেঞ্জ আর কোডোমেন সমান হলো না। আর যেহেতু সমান হলো না ওই কারণে আমরা সহজে বলতে পারি, সুতরাং এফ চিত্রণটি উপরি চিত্রণ নয়। ক্লিয়ার? তোমরা সবসময় মনে রাখবে যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন কিন্তু এই ছবি দেওয়ার ব্যাপার নেই, তুমি শুধু লিখবে দেওয়া আছে এই অংশটি, ডোমেনকে, কোডোমেনকে, রেঞ্জকে, তারপর জাস্ট দেখে বলবে রেঞ্জ আর কোডোমেন নট ইকুয়াল, সুতরাং এফ চিত্রণটি উপরি চিত্রণ নয়। ব্যাস এটাই হলো ভাষা। আর তোমাদের বোঝার জন্য যাতে বুঝতে পারো তাই তোমাদেরকে রেঞ্জ বের করার জন্য ছবিটা দেখালাম, আর রেঞ্জ আর কোডোমেন সমান নয় এটা বোঝানোর জন্য এই চিত্রটি দেখালাম। আশা করছি বুঝতে পেরেছ। এরপর চলে আসছি পরের প্রবলেমে। এবারে দেখো, এবার পরের যে অঙ্কটি রয়েছে এফ ম্যাপস R2R চিত্রণ fx ইকুয়াল, আগের অঙ্কটি ছিল sin x, এবার আছে cos x দ্বারা সংজ্ঞাত, প্রমাণ করো এই চিত্রণটি উপরি চিত্রণ নয়। ক্লিয়ার? তার মানে কি অঙ্কের যে স্ট্রাকচার পুরো এরকমই হবে, শুধু পার্থক্যটা কি বলেছে এফ ম্যাপস R2R চিত্রণটি কি দ্বারা fx ইকুয়াল cos x দ্বারা সংজ্ঞাত।
প্রমাণ করতে হবে উপরি চিত্রণ নয়, তার মানে নিশ্চয়ই ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ সমান হবে না। কি বললাম? কোডোমেন এবং রেঞ্জ সমান হবে না। তো লক্ষ্য করো, আমাদের দেখতে হবে এখন ডোমেনকে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডোমেন রিয়াল নাম্বার, দ্য সেট অফ রিয়াল নাম্বার। কোডোমেন কি? কোডোমেন দ্য সেট অফ রিয়াল নাম্বার। এবার খুঁজতে হবে যে এখানে রেঞ্জটি কি। তো দেখো cos x, cos x এর রেঞ্জ বের করি। তো মনে রাখবে cos x এর যে রেঞ্জ, এটা বের করার থট বা টেকনিকটা কীরকম, আবার তোমাদেরকে আমি ছবির মাধ্যমে ব্যাখ্যা করি। ধরে নাও এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH-34। তোমরা জানো যে মাঝখানে দাগটা থাকলে এর দিকে হয় কি +1, আর এটা -1 নিলাম। এবার ধরে নাও তোমাদের মধ্যেই কোনো একটা বন্ধু রয়েছে যারা চশমা ইউজ করো। ক্লিয়ার? একটু চশমাটা খুললে আবছা আবছা দেখো, তাদের কথা বলছি। এবার ধরো তোমরা হাঁটতে হাঁটতে আসছো, আর ধরো এখানে কিন্তু সাপ একদম আরামসে বসে আছে। যখনই তুমি একটু এগিয়ে আসবে হাতটা মেলানোর জন্য, তখনই তোমাকে ছবি বানিয়ে দিবে। তো তুমি হাঁটতে হাঁটতে আসছো, তুমি কিন্তু দেখে বুঝতে পারোনি, আরে চশমা পড়ে আছে যে, আচ্ছা দেখছো, বুঝতে পারোনি। এবার এগিয়ে আস্তে দেখছো, ওরে বাপরে কে রে ওটা? সাপ। যেমন আগে ডিরেক্টলি দেখে বুঝতে পারছিলাম যে সাপ, এবার ও কিন্তু এগিয়ে আসলো, প্রথমে দেখছে সাপ, এবার কিন্তু ও দৌড়াতে শুরু করলো, একই স্টাইলে। তাহলে যে ছবিটি পেলাম আমরা, সেই ছবিটি হচ্ছে কার ছবি? cos x এর ছবি। মনে রাখবে এখান থেকে কিন্তু স্টার্ট নয়, এটা চলছে অসীম। জাস্ট একটা পার্ট বোঝানোর জন্য, ডিফারেন্স ক্রিয়েট করার জন্য sin x এর সঙ্গে cos x এর আমি এরকম ছবিটিকে আঁকলাম। এবার আমার প্রশ্ন এখানে দেখো, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে হাইট, মানে ওয়াইয়ের মান। এখানে ওয়াইয়ের মান 0, এখানে ওয়াইয়ের মান পজিটিভ, ওয়াইয়ের মানটা বাড়ছে, যতই বাড়ুক না কেন 1-এর থেকে কম রয়েছে। দেখো হাইট তো পুরো 1, বাড়তে যখন এখানে আসলো তখন হাইটটা +1 হলো। আবার যখন এগোচ্ছে x এর মান, এবার কিন্তু হাইট আস্তে আস্তে কমছে, কি হলো? হাইটটা সবচাইতে কমে দাঁড়ালো -1। আবার হাইট বাড়ছে। তো দেখো আমরা এখান থেকে একটা স্পষ্ট জিনিস বুঝতে পারছি যে cos x, এটা হচ্ছে y = cos x এর গ্রাফ। তো cos x এর যে মান, সেই মান +1কে ওভারটেক করে যাচ্ছে না, +1 অবধি যাচ্ছে, আবার -1 অবধি যাচ্ছে, -1কে ওভারটেক করে নিচে নামছে না। তার মানে আমরা বুঝতে পারলাম cos x এর ক্ষেত্রেও যে ওর রেঞ্জ, সেটা কি -1 সঙ্গে সমান হচ্ছে। -1 আর মাঝখানে মিডলের মধ্যে অংশটিও রয়েছে, আর +1টাও রয়েছে। তার মানে এর বাইরে আর কোনো মান নেই। কেউ বলতে পারবে না স্যার -1-এর থেকে একটু ছোট নিন, হবে না, +1-এর থেকে বড় নিন, হবে না। -1 আর +1-এর মাঝখানের মানটিকেই নিয়ে তৈরি সেট হচ্ছে কি রেঞ্জ। এবার আবার লক্ষ্য করো, আমরা যে দেখে ফেলেছি একটু আগেই যে এখানে কোডোমেন হচ্ছে পুরো রিয়াল নাম্বার, দ্য সেট অফ রিয়াল নাম্বার, আর রেঞ্জ হচ্ছে কি শুধু এইটুকুটা। যেহেতু এখানেও রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়নি, তাই এফ চিত্রণটি উপরি চিত্রণ নয়। তো দেখো আমরা কত সহজে এই অঙ্কটিকে করতে পারলাম। তাহলে এবার চলো আমরা চলে আসছি আমরা পরের অঙ্কে। এবার দেখো পরের প্রবলেম কি বলেছে অঙ্কটিতে বলেছে এফ ম্যাপস, দেখো এ ইন্টারভ্যাল টু এ ইন্টারভ্যাল, এটা একটা সেট। চিত্রণটি fx = sin πx দ্বারা সংজ্ঞাত। প্রমাণ করো এফ চিত্রণটি উপরি চিত্রণ। কি করে করবে? তো ফার্স্ট কাজ কি দেওয়া রয়েছে আগে তা লিখি। -1 + 1 কি দ্বারা? sin πx দ্বারা সংজ্ঞাত। এখন আমাদের কাজ কি জানো? সিম্পল কাজ। প্রথমে লক্ষ্য করা এখানে যে ডোমেনকে, তোমরা দেখেই বুঝতে পারছো ও স্যার ডোমেন তো হচ্ছে
এই ক্লোজড ইন্টারভালটা, বদ্ধ ইন্টারভালটা -1 থেকে +1, যার মিনিং কি জানো? যার মিনিং হচ্ছে -1ও +1ও আর মাঝখানের অংশটিও। কোডোমেন, আমরা কোডোমেন দেখে বুঝতে পারছি -1 থেকে +1, তাহলে ডোমেন কমপ্লিট, কোডোমেন কমপ্লিট। এবার রেঞ্জ, যখনই তোমরা সাইন দেখতে পেয়েছো তখন তো তোমাদের নিশ্চয়ই এই ছবিটি মনেই পড়ে গেল। কোন ছবিটি? যে এটা হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ে, আর ন্যাশনাল হাইওয়েতে একটা সাব বসে আছে। তোমরা জানো উপরের +1 আর নিচে ডিস্টেন্স -1। এখান থেকে লোকটি দৌড়াতে শুরু করলো, আর দৌড়াতে দৌড়াতে জানি না কোথায় যাচ্ছে, ওটা উপরওয়ালা জানে। কিন্তু ওর যে হাইট আস্তে আস্তে বাড়ছে, সবচেয়ে বড় হাইট হচ্ছে +1, আর হাইটটাও আস্তে 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 কমছে, আর কমতে 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 সবচেয়ে ছোট হাইট হচ্ছে -1। তার মানে সাইনের যে ওর রেঞ্জ, সে রেঞ্জ কার মধ্যে হবে? -1 আর +1 মধ্যেই হবে। একটু আগে আমরা দেখলাম, আর এটা দেখে তোমরা তো শিওর হয়ে গেলে, আরে রেঞ্জ আর কোডোমেন সমান তো। আর সমান হয়ে গেলে কি বলতে পারবো? এফ চিত্রণটি উপরিচিত্রণ। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা আরও দুটো ফাংশানের কথা বলবো, তো দুটো ফাংশান খুব ইম্পর্ট্যান্ট, তাই একটু মনোযোগ দিয়ে দেখবে। নেক্সট অঙ্কে এবার চলে আসি। এবার দেখো, আমরা এই অঙ্কটিকে দুইভাবে ব্যাখ্যা করে বা দুটো কমন সেন্স দিয়ে আমরা সলভ করব। কীরকম? এফ ম্যাপস আর টু আর, কী বলেছে? এফ ম্যাপস আর টু আর, এই যে চিত্রণ, এই চিত্রণটি কী দ্বারা সংজ্ঞাত? এফএক্স ইকুয়াল টু এটি দ্বারা সংজ্ঞাত। আচ্ছা, এফএক্সটা কী বলেছে জানো? এখানে এফএক্সটি দেওয়া রয়েছে +1, কখন? যখন এক্সটা পজিটিভ। বলেছে 0, কখন? যখন এক্সের মান 0। কি বলেছে? -1, কখন? যখন এক্সটা নেগেটিভ, তাই তো? দ্বারা সংজ্ঞাত। এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে এই চিত্রণটি উপরিচিত্রণ নয়, তা প্রমাণ করো। তো লক্ষ্য করো, আমাদের প্রথম ডিউটি কি জানো? ডোমেন চেক করা। এখানে ডোমেন কি হবে? তো লক্ষ্য করো, আমরা তো ডোমেন আর কোডোমেন চেক করি এটা দেখেই। তো এখানে ডোমেন হচ্ছে দ্য সেট অফ রিয়াল নাম্বার। আমরা কোডোমেন চেক করি, কোডোমেন। তো আমরা তো এটা দেখে বলে দিতে পারছি যে কোডোমেনও কি? দ্য সেট অফ রিয়াল নাম্বার। এবার আমরা চেক করব রেঞ্জ। এবার দেখো, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে এফএক্সের মান। এখন তোমরাই লক্ষ্য করো, এখানে এফএক্সের মান কি? তুমি এখানে এক্সের মান যাই নাও না কেন, এক্সের মান পজিটিভ নাও, এক্সের মান 0 নাও, এক্সের মান নেগেটিভ নাও, যে কোনো মান নাও না কেন, তুমি লক্ষ্য করো যে এখানে কিন্তু এফএক্সের মান আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে একটা মান -1, আর একটা মান 0, আর একটা মান +1, এর বাইরে কোনো মানই নেই, তাই না? দেখো, তুমি এই যে এক্সের মানটা পজিটিভ নিচ্ছ, এক্সের মানটা 0 নিচ্ছ, এক্সের মানটা নেগেটিভ নিচ্ছ, এটা মানে তো তুমি এক্সের সমস্ত মান নিচ্ছ। সমস্ত মান মানে সমস্ত রিয়াল মান নিচ্ছ। কারণ হচ্ছে দেখো, ডোমেন, ডোমেন কি নির্দেশ করে? দেখো, ডোমেন নির্দেশ করে যে -ইনফিনিটিভ টু +ইনফিনিটিভ। এটাই তো রিয়াল নাম্বার। এর মধ্যে প্রত্যেকটি ডিজিট হচ্ছে কি বলতো? রিয়াল নাম্বার, যার মাঝখানে বসবাস করে কে? 0। তোমরা জানো যে এই সাইডে কে বসবাস করে? এই সাইডে বসবাস করে পজিটিভ রিয়াল নাম্বার, আর এই সাইডে বসবাস করে নেগেটিভ রিয়াল নাম্বার। তাহলে আমরা কি বলতে পারি না, জাস্ট একে দেখে, যে এই যে অংশটা দেখছো, এই অংশটা হচ্ছে এক্স <0, এক্সের মান 0 থেকে ছোট। এই যে অংশটি দেখতে পাচ্ছ তা হলো এক্স ইকুয়াল টু 0, আর পরের যে অংশটি দেখতে পাচ্ছ তা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0, এক্সের মানটা 0 থেকে বড়। তার মানে ডোমেন এই তিনটে আকারে দিয়ে দিয়েছে।
আর ডোমেনের প্রত্যেকটা মানের জন্য যে আমরা ওয়াইয়ের মান পাই, সেই ওয়াইয়ের মানগুলোকে নিয়ে তৈরি সেটের নামই তো হচ্ছে রেঞ্জ। তাই ওয়াইয়ের মান আমি এক্সের প্রত্যেকটা মানের জন্যই 1, 0 আর -1 ছাড়া অন্য কোনো ফোর্থ মান পাইনি। তাই এই তিনটে মান নিয়ে যে সেটটি পেলাম সেই সেটটির নাম হচ্ছে রেঞ্জ। এখন তোমরাই দেখো, আমরা চেক করব এবার রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হলো কিনা। কি করে চেক করবে? এটা চেক করার টেকনিক হচ্ছে, দেখো আমি যাও তোমাদেরকে ছবির মাধ্যমে বলি। আমি এই রিয়েল নাম্বারের সেটটি অঙ্কন করলাম। এটা হচ্ছে দ্য সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল লাইন, মাঝখানে কে বাস করে? 0 বাস করে। ক্লিয়ার? 1, -1, ক্লিয়ার? এবার লক্ষ্য করো, এখানে শুধু কি এখানে -1, +1, 0 এরাই বাস করে? নিশ্চয়ই না। এখানে আরও অনেক ডিজিট রয়েছে, যারা বসবাস করে। আর যতগুলো ডিজিট রয়েছে প্রত্যেককে নিয়ে আমি যে সেট পাচ্ছি সেটাই কি? সেটা হচ্ছে রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বারটাকে আরেকটা ভাষায় বলা হয় কি? এখানে কোডোমেন। কারণ এখানে কোডোমেন সেটটি হচ্ছে রিয়েল নাম্বার এক্ষেত্রে। আর রেঞ্জ কোনটা? তোমরা বলবো স্যার এখানে রেঞ্জ হচ্ছে কত? -1, 0 আর +1। স্যার তুমি কিন্তু -1 থেকে +1 মধ্যে সংখ্যাটা নিতে পারবে না, কারণ ওই সংখ্যাগুলো কিন্তু নেই। দেখো স্পষ্ট বুঝতে পারছি, কেবলমাত্র 1, 0, -1 ওই তিনটা সংখ্যায় রয়েছে। কার মান? ওয়াইয়ের মান। তাই আমরা রেঞ্জে দেখতে পাচ্ছি মাত্র 3টা ডিজিট, একটা -1 ডিজিট, একটা 0 ডিজিট, একটা 1 ডিজিট, ওই 3টা ডিজিট নিয়ে রেঞ্জ। এখন দেখো এই 3টা ডিজিট, এই 3টা সৈন্য যুদ্ধ করতে এসছে, আর কোডোমেনে ইনফিনিটিভ সংখ্যক সৈন্য যুদ্ধ করতে এসছে। তাহলে রেঞ্জ আর কোডোমেন কি সমান হলো? নিশ্চয়ই না। তাহলে বলতে পারি এখানে যে রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন। আর রেঞ্জ আর কোডোমেন যেহেতু সমান হলো না, ওই কারণে আমরা বলবো যে এফ চিত্রণটি উপরিচিত্রণ নয়, এফ চিত্রণটি উপরিচিত্রণ নয়। তো লক্ষ্য করো, আমরা খুব সহজে উপরিচিত্রণ যে নয় তা কিন্তু দেখাতে পারলাম। তোমরা এটাকে আর একটা থট দিয়েও বলতে পারবে। কীরকম থট? একটু মন দিয়ে দেখো। আর একটা থট এটাই যে এটা হচ্ছে ডোমেন। ক্লিয়ার? আমি কোনটা দেখাচ্ছি মন দিয়ে শোনো। আমি দেখাতে চাইছি তোমাদের এই ডোমেন, কোডোমেন আর রেঞ্জ এই সমান ব্যাপারটা দেখাতে চাইছি। সমান যে হবে কি হবে না এই ব্যাপারটি। এটা হচ্ছে ডোমেন আর এটা কোডোমেন। আচ্ছা বলতে পারবে এই ছবি দেখে ডোমেন কি রয়েছে? দ্য সেট অফ রিয়েল নাম্বার। তার মানে এই যে ডোমেন দেখতে পাচ্ছ, এই ডোমেনটা হচ্ছে দ্য সেট অফ রিয়েল নাম্বার। ও, দ্য সেট অফ রিয়েল নাম্বার মানে এখানে একটা দুটো নয়, এখানে অসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে। একদম আপ টু প্লাস ইনফিনিটিভ থেকে আপ টু মাইনাস ইনফিনিটিভ অবধি সংখ্যা রয়েছে। এখানে মাঝখানে যে সংখ্যাটি আছে তাকে আমরা চিনি, তার নাম হচ্ছে 0। আর 0 থেকে উপরের দিকে উঠলে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে কি? পজিটিভ। আর 0 থেকে নিচে নামলে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি তা হলো নেগেটিভ। নিশ্চয়ই এটা নিয়ে তোমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার মানে হচ্ছে প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটিভ, ওর মধ্যে যে মানগুলো থাকবে, যে সংখ্যাগুলো থাকবে সবাই রিয়েল নাম্বার। আর ওদের মধ্যে 0 থাকে, 0-র ওই সাইডটাকে ভাগ করলাম পজিটিভ দিয়ে, আর এই সাইডটাকে ভাগ করলাম নেগেটিভ দিয়ে। একই রকম দেখো কোডোমেন। যদি কোডোমেনের কথা চিন্তা করো তাহলে এটা বলবো কোডোমেনও রিয়েল নাম্বার, তাই না? আর রিয়েল নাম্বার মানে কি বললাম? রিয়েল নাম্বার মানে এখনই তোমাদেরকে বললাম যে ওর আপারটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, লোয়ারটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, ওর মানের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
মাঝখানে কে থাকে? মাঝখানে থাকে 0। ধরো সাপোজ এখানে আছে +1, এখানে আছে -1, কিন্তু মনে রাখবে আমি +1 -1 দেখালাম অঙ্কে রয়েছে তাই, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি এখানে অসংখ্য অসংখ্য এলিমেন্ট রয়েছে, অসংখ্য এলিমেন্ট রয়েছে, অসংখ্য সংখ্যা রয়েছে। এবার ভেবে নাও এটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে খাবারের আইটেম। যখন যখন এক্সটা পজিটিভ, যখন এক্সের মানটা পজিটিভ তখন ওয়াইয়ের মানটা কত? তখন ওয়াইয়ের মানটা 1। এক্সের মান যখন পজিটিভ তখন আমরা ওয়াইয়ের মান পেলাম কি? 1। এক্সের মান যখন 0 তখন ওয়াইয়ের মান পাচ্ছে 0। এক্সের মান যখন 0 তখন ওয়াইয়ের মান পাচ্ছে 0। এক্সের মান যখন নেগেটিভ তখন ওয়াইয়ের মান পাচ্ছি -1। নেগেটিভ মানে কি? নেগেটিভ যে কোনো সংখ্যা। তো এক্সের মান যখন নেগেটিভ যে কোনো সংখ্যা তখন আমরা ওয়াইয়ের মান পাচ্ছি -1। তো ভাবো এখানে প্রত্যেকটা দেখো টপিকটাই কভার হয়ে গেল। পজিটিভটি কভার হলো, 0 কভার হয়ে গেল, নেগেটিভ কভার হয়ে গেল, কিন্তু কোডোমেনে মাত্র 3টা আইটেম খেলো। যে 3টা আইটেম ও খেলো ওই 3টা আইটেম নিয়ে আমি একটা সেট বানাচ্ছি। +1কে খেয়েছে, 0কে খেয়েছে আর -1কে খেয়েছে। তো এই 3টা এলিমেন্ট নিয়ে যে আমি সেট পেলাম তাই তো রেঞ্জ। এবার তোমরাই স্পষ্টভাবে দেখো এখানে রেঞ্জ আর কোডোমেন কি ইকুয়াল হলো? নিশ্চয়ই না। তাই রেঞ্জ আর কোডোমেন যেহেতু সমান হলো না ওই কারণে আমরা বলবো এই এফ চিত্রণটি উপরি চিত্রণ নয়। তো তুমি এই দুইভাবে এই থট নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি আরেকটি অঙ্ক করবো এই টপিকের উপর, তাহলে এই টপিকের উপর অঙ্কগুলো অন্তত পক্ষে তোমরা শিখে নিতে পারলে। লাস্ট অঙ্ক দেখো। এবার দেখো পরের অঙ্ক। দেখো এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। কি বলেছে? এফ ম্যাপস দ্য সেট অফ রিয়াল নাম্বার টু দ্য সেট অফ রিয়াল নাম্বার। চিত্রণটি fx = mod x দ্বারা সংজ্ঞাত। প্রমাণ করো এফ চিত্রণটি উপরি চিত্রণ নাকি নয়। তাহলে লক্ষ্য করো আমরা দেখতে পেলাম যে এটা অ্যালজেব্রিক ফাংশন নয়, মডিউলাস রয়েছে। তাই আমি নিঃসন্দেহে বুঝতে পারছি যে আমরা এই থট দিয়ে অঙ্কটিকে করব। তো প্রথমে একটু জেনে নিই যে মড এই ব্যাপারটি কি। যখন মডুলাসের ব্যাপার আসলো তখন আমার মতে মড সংক্রান্ত তথ্যটি জেনে নেওয়া বেটার। তো দেখো মডুলাস অফ এক্স ক্লিয়ার। তো এটাকে ফিল করো আগে। যখন মড সম্পর্কে তোমরা পারফেক্ট ধারণা পাবে সেটা কমপ্লেক্স নাম্বারে পাবে। কেউ যদি মনে করো কমপ্লেক্স নাম্বারে আমার মডুলাস সংক্রান্ত যে পার্ট রয়েছে সেখানে দেখে নিতে পারো একাদশ শ্রেণীতে। তবে এখন যদি বলি মড এটা মানে কি, তো তোমরা ধরে নিতে পারো, ফিল করতে পারো মড মানে হচ্ছে দূরত্ব। ক্লিয়ার? মড মানে কি? দূরত্ব। মডুলাস এক্স মানে একটা দূরত্ব। এবার তোমরাই বলো আমরা এই পুরো বিশ্বজগতে 3টা জিনিস খুব ভালো বুঝি। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে 0 আর একটা নেগেটিভ। ক্লিয়ার? যখনই দেখবে কাউকে মোটিভেট করা হয়, ডিমোটিভেট, নেগেটিভ কিছুই করছে না 0, আর করছে কিছু মোটিভেট, তার মানে কখনো আমরা নেগেটিভ, কখনো আমরা তাকে পজিটিভ থট দিতে পারি, কখনো 0 থট দিতে পারি। তো এই 3টেই তো অবস্থা। তো দেখো আমরা বলতে পারি নেগেটিভ, 0 আর পজিটিভ এই 3টে অবস্থার মধ্যে দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না। কি হয়? 0 হয় আর পজিটিভ হয়। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এগোচ্ছি না বা পিছাচ্ছিও না, তার মানে আমার কিন্তু দূরত্ব কত এখন বর্তমানে? 0। আমি যদি এগোই কিংবা এগোই তাহলে আমি বলবো যে আমি কিছুটা দূরত্ব হেঁটেছি। কতটা? সেটা পজিটিভ দূরত্ব। দূরত্বে কিন্তু নেগেটিভ আসে না, ডাইরেকশান আসতে পারে, বাট ফিক্স যে দূরত্ব সেটা কিন্তু নেগেটিভ নয়। তাহলে ভাবো যে মড মানেই যদি দূরত্ব হয় তাহলে আমরা বলতে পারি এখানে মডুলাসের যে রেঞ্জ, ওর যে রেঞ্জ, ওর রেঞ্জ কি হতে পারে? ওর রেঞ্জ যেহেতু দূরত্ব, তো ও তো নেগেটিভকে নেয় না,
তাহলে কাকে নেয়? ও নেয় জিরোকে। দূরত্ব জিরো হতে পারে, আবার দূরত্ব পজিটিভও হতে পারে। এবার পজিটিভ কী সংখ্যা হবে? তো তুমি হাঁটতে হাঁটতে যাও, জীবনেও হাঁটা শেষ হবে না, একদম প্লাস ইনফিনিটিভের কাছে চলে যেতে পারবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রিয়াল নাম্বার। তো পজিটিভ রিয়াল নাম্বার আর জিরো, ওর যে ইউনিয়ন, যে সেটটা পেলাম ওই সেটটাই কি মড এক্সের রেঞ্জ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখান থেকে যদি একটু সামারাইজ করি তাহলে বলবো যে ভাই একটা রিয়াল নাম্বার ও তিনটে থট মানে। কি কি থট মানে? ও প্রথমটা মানে যে ও বলতে পারে যে আমি তো নেগেটিভ সংখ্যা হতে পারি। নেগেটিভ সংখ্যা মানে আমি নেগেটিভ রিয়াল নাম্বার হতে পারি। আবার রিয়াল নাম্বার বলছে আমি তো শূন্যও হতে পারি। শূন্য মানে দ্য সেট অফ জিরো হতে পারি। ও বলছে আমি পজিটিভ কোনো ডিজিট হতে পারি। আর পজিটিভ ডিজিট মানে আমরা ওর সেট হিসাবে লিখি পজিটিভ রিয়াল নাম্বার। তার মানে আমরা যদি সমস্তটাকে একত্রিত করি তাহলে আলটিমেটলি আমরা যে সেটটা পাচ্ছি ওই সেটটাই তো রিয়াল নাম্বারের সেট। বাবু, একটা বাবা, ওর তিন ছেলে, এক ছেলের নাম নেগেটিভ রিয়াল নাম্বার, আর এক ছেলের নাম জিরো, আর এক ছেলের নাম পজিটিভ রিয়াল নাম্বার। ও জানে যে আমি যখন মরে যাব, মানে থাকবো না পৃথিবীতে, তখন আমার সম্পত্তি এই তিনজনকে ভাগ করে দিতে হবে, একটা নেগেটিভ রিয়াল নাম্বারকে, আর একটা জিরোকে, আর একটা পজিটিভ রিয়াল নাম্বারকে। তার মানে দ্য সেট অফ নেগেটিভ রিয়াল নাম্বার, দ্য সেট অফ জিরো, দ্য সেট অফ পজিটিভ রিয়াল নাম্বার, এই তিনটার যে যোগফল সেই সম্পত্তিটি কার আছে? রিয়াল নাম্বারের আছে। তো এটা হচ্ছে রিয়াল নাম্বার। আর মড কি? মডুলাস হচ্ছে, মড বলছে ভাই আমি তো দূরত্ব, মড বলছে আমি যেহেতু দূরত্ব নির্দেশ করি তাই আমার রেঞ্জ হিসাবে আমি কিন্তু নেগেটিভকে নিতে পারবো না, কারণ দূরত্ব নেগেটিভ হয় না। দূরত্ব নেগেটিভ না হলে দূরত্ব কি হতে পারে? পজিটিভ কিংবা জিরো। তাই এই অংশটুকুটা হচ্ছে কি? এই অংশটা হচ্ছে মড এক্সের রেঞ্জ। তাহলে এবার যদি আমি বলি তোমাদেরকে যে এই ক্ষেত্রে বলতে পারবে এই অঙ্কটার রেসপেক্টে ডোমেনকে, তুমি বলো স্যার এই অঙ্কটার রেসপেক্টে ডোমেন হচ্ছে দ্য সেট অফ রিয়াল নাম্বার, এই অঙ্কটার রেসপেক্টে কোডোমেনকে, এই অঙ্কটার রেসপেক্টে কোডোমেন হচ্ছে দ্য সেট অফ রিয়াল নাম্বার, এই অঙ্কটার রেসপেক্টে বলতে পারবে যে মড এক্সের রেঞ্জ কি? তুমি বলবে স্যার মড এক্স মানে তো দূরত্ব, আর দূরত্বের রেঞ্জ হয় জিরো হবে এবং বা তার সঙ্গে সঙ্গে আমরা পজিটিভ রিয়াল নাম্বারটা লিখতে পারবো, কিন্তু দূরত্ব নেগেটিভ হয় না স্যার। আমি যদি বলি বাবু তুমি এই কোডোমেনটাকে এর মতন লিখো তো, তখন তুমি বলবো স্যার এটা তো এক কাজ করুন, রিয়াল নাম্বার মানে নেগেটিভ রিয়াল নাম্বারও হয়, আবার শূন্যও হয়, আবার পজিটিভ রিয়াল নাম্বারও হয়। এবার যদি তোমাদেরকে বলি যে ঠিক আছে বাবু তাহলে দেখো তো রেঞ্জ আর কোডোমেন কি সমান হলো? তুমি বলো না স্যার এটা তো অনেক বড় সেট, খালি এইটুকুটা অংশ নিয়ে তো তৈরি। তার মানে এখানে স্যার রেঞ্জ আর কোডোমেন সমান হলো না, আর সমান হলো না তাই কি বলবো? এফ চিত্রণটি 1-to ম্যাপিং নয়। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বলি তোমাদেরকে এটাকে অন্য একটা ভাষায়, আরও যদি অন্য ভাষায় বলি, দেখো তোমরা পরীক্ষার খাতায় লিখবে কি জানো? পরীক্ষার খাতায় লিখবে হচ্ছে এই অংশটুকুটাই। কেউ এটাকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়েও ভাবতে পারো। কীরকম দৃষ্টিভঙ্গি একটু মন দিয়ে দেখো। এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। ক্লিয়ার? আবার মন দিয়ে দেখো, এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। তো দেখো এখানে আমি ডোমেনটা কাকে নিয়েছি? দ্য সেট অফ রিয়াল নাম্বার। আমি কোডোমেন কাকে নিয়েছি? দ্য সেট অফ রিয়াল নাম্বার। যখন দ্য সেট অফ রিয়াল নাম্বার বললাম তখন নিশ্চয়ই তোমাদেরকে এটা বোঝাতে হবে না যে এখানে যে এলিমেন্টগুলো রয়েছে
কি রয়েছে, একদম মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে যে যতগুলো সংখ্যা রয়েছে সবাই আছে। হ্যাঁ, মাঝখানে ধরো জিরোও আছে। তোমরা বলবে স্যার কোডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা কীরকম? আমি এটাও বলবো কোডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলো তোমরা দেখতে পাবে মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ, এবং মাঝখানে জিরো রয়েছে। যদি টপিকটিকে আরেকটু ভালো করে বলি তাহলে বলবো যে জিরো থেকে পজিটিভের মধ্যে রয়েছে প্লাস পজিটিভ রিয়াল নাম্বার, আর জিরো থেকে মাইনাস ইনফিনিটিভের দিকে যেতে রয়েছে নেগেটিভ রিয়াল নাম্বার। একই রকমভাবে বলতে পারি যে আমরা শূন্য থেকে পজিটিভের দিকে যেতে আমরা পাবো পজিটিভ রিয়াল নাম্বার, শূন্য থেকে নেগেটিভের দিকে যেতে আমরা পাবো কি নেগেটিভ রিয়াল নাম্বার। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, যেহেতু আমাদের রয়েছে কি মড এক্স, আর মড মানে কি দূরত্ব, তাই না? এটা ভেবে নাও, যখন তুমি এক্সের পজিটিভ মানটি পুট করবে, তুমি তো জানোই মড তো পজিটিভ দেবে, তাই পজিটিভ মান পুট করলে তো পজিটিভ পাবোই। তুমি যদি জিরো পুট করো তাহলে জিরো পাবে। কেন? দেখো না, এক্সের মান জিরো পুট করো তো মড জিরো মানে জিরো। তুমি যদি এক্সের মান নেগেটিভও পুট করো, যেমন মড অফ -1, অ্যান্সার কি পাচ্ছ? পজিটিভ। তার মানে এক্সের মান যদি নেগেটিভ পুট করো, ও নেগেটিভ মান নেবে না, ও আলটিমেটলি পজিটিভ মানগুলোকেই নেবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এখানে যে আমি রেঞ্জটা পাচ্ছি, এই রেঞ্জটা আলটিমেটলি কি জিরো পাচ্ছি, আর এই রেঞ্জ একমাত্র পজিটিভ পাচ্ছি, আমি কিন্তু নেগেটিভ পাচ্ছি না। তার মানে ভেবে নাও, আমি পাচ্ছি হচ্ছে জিরো আর পাচ্ছি পজিটিভ রিয়াল নাম্বার, তো এটাকে তো আমরা বলছি রেঞ্জ। কারণ এটা ছিল মুখ, এটা ছিল মেনু কার্ড। মুখ যে মেনু কার্ডে থাকা আইটেমগুলোকে খেলো তাদেরকে নিয়ে সেট বানালো। দেখো ওইটি আইটেম খেয়েছে, ওই আইটেমগুলোকে খায়নি, নেগেটিভ আইটেম খায়নি। এখানে রয়েছে ধরো বিয়ার, সিগারেট, গাঁজা, ঠিক আছে, আদার্স আরও খারাপ জিনিসপত্র, ও খায়নি, ও খালি পজিটিভগুলোকে খেয়েছে বা জিরোকে খেয়েছে। তো সেটাকে নিয়ে যে সেটটা পেলাম ওটা হচ্ছে রেঞ্জ। আর দেখো কোডোমেনে রয়েছে পুরো, আর রেঞ্জে রয়েছে ওইটুকুটা, তার মানে সমান হলো না। আর সমান নয় বলে আমি বলছি এফ চিত্রণটি 1 to 9। আশা করছি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছ। তোমাদের আমি খুব তাড়াতাড়ি এর যে আরেকটি পার্ট রয়েছে সেটা দিয়ে তোমাদের নতুন পার্ট, নতুন একটি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এখনও যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অতি দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। তোমাদের অনেকগুলো ব্যাচ রয়েছে, তোমাদের আরও ব্যাচ বৃদ্ধি করা হচ্ছে, আরও অনেক স্টুডেন্টস আমাদের যেহেতু সঙ্গে ইনক্লুড হচ্ছে, যোগ হচ্ছে, তাই ব্যাচ বাড়ানো হচ্ছে। আর প্রত্যেকটি ব্যাচে সমানভাবে পড়ানো হচ্ছে। তাই আমাদের এখনও টিউশন ব্যাচে স্টুডেন্টস নেওয়া হচ্ছে, আমাদের ইনস্টিটিউশনে স্টুডেন্টস নেওয়া হচ্ছে। যারা যারা এরকম ধরনের টেকনিক, থট সম্মিলিত প্রক্রিয়াটাকে নিতে চাও তারা অতি সত্বর আর দেরি না করে জয়েন হও আমাদের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নিজের নাম, তোমাদের ফোন নাম্বার, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ক্লাস এবং অ্যাড্রেস লিখে পাঠিয়ে দাও। আমরা সাথে সাথে তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেব। আর গ্রুপে জয়েন করলেই তোমরা আমাদের পার্সোনাল কিছু ভিডিও সেগুলো পেয়ে যাবে। পার্সোনাল বা প্রাইভেট বা পাবলিক ব্যাপারটা কি তোমাদের বলি। তোমাদের আমি যে চ্যাপ্টারটি করাচ্ছি এই চ্যাপ্টারের উপর টোটাল ধরো 10টা ভিডিও রয়েছে। এই 10টা ভিডিওর মধ্যে আমি 4টা ভিডিও রাখি প্রাইভেট আর 6টা ভিডিও রাখি পাবলিক। এই 4টা ভিডিও যে প্রাইভেট থাকে কারা পায়? যারা গ্রুপে জয়েন থাকে। কারণ এত কষ্ট করে যে ভিডিও বানানো হচ্ছে, আমি দেখতে চাই যে কোন কোন স্টুডেন্টস এই ভিডিওগুলো দেখে নিজস্ব পড়া রেডি করছে। তো আমার দৃষ্টিভঙ্গিতে আমি চাইছি যে এই ভিডিওগুলো তাদের কাছে যেন বেশি পৌঁছাক এবং তাদের সঙ্গে যেন সরাসরি যুক্ত হতে পারি। সরাসরি যুক্ত হলে কি হয়,
এই টপিক মাঝখানে টপিক থাকে, একদিকে থাকে আমি, একদিকে স্টুডেন্টস, মাঝখানে একটা দারুণ বন্ডিং ক্রিয়েট হয়, যেটা ক্লাস 11-12 স্টুডেন্টসদের জন্য অত্যন্ত কার্যকরী। কারণ তুমি যখন আমার কাছ থেকে এই লেকচারটা শুনলে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন ক্রিয়েট হতে পারে। আমি চাই যে আমি শুধু লেকচার দিয়ে যাব কিংবা পড়িয়ে যাবো তা না, তোমাদের কাছ থেকে শুধু ফিডব্যাক নেব তা না, আমি চাই তোমাদের কাছ থেকে এমনও কোনো সমস্যা আমি গ্রহণ করতে চাই যার মাধ্যমে পরবর্তীকালে যখন এই ভিডিও আবার বানাবো তখন যেন সেই সমস্যাগুলো আমি ইনক্লুড করতে পারি আমার এই টপিকের মধ্যে, যেন তোমাদের জেনারেশান তো পার হয়ে যাবে কিন্তু পরবর্তী জেনারেশান যেন এই টপিক সম্পর্কে আরও ওয়াকিবহল হতে পারে, আর জানতে পারে, আর বুঝতে পারে। তাই তোমরা লেট করো না, অতিসত্বর যুক্ত হও আমাদের গ্রুপে। আমাদের হয়তো গ্রুপ আর কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেবো, তখন আর আমরা কোনো স্টুডেন্টসকে আমরা অ্যাডমিশান নেব না সেখানে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকো নেক্সট দিন নতুন ক্লাসে। ওকে, আজকের মতো এটুকুটাই, নমস্কার।